সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঋতুবর্ণন কবিতার কিছু অংশ নিয়ে। তোমাদের বইয়ের প্রথম কবিতা হচ্ছে ঋতুবর্ণন কবিতা। আহ এখানে দেখো, এই চ্যাপ্টার থেকে উদ্দীপকের জন্য কি কি গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নেই। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে এই কবিতার মধ্যে প্রকৃতির সৌন্দর্যের একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা দেখতে পাবো খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রকৃতির সাথে মানুষের মনের যে সম্পর্ক সেটা। অর্থাৎ প্রকৃতি যখন সুন্দরভাবে সেজে ওঠে, আমাদের মনও মুগ্ধতার আবেশে ভরে ভরে ওঠে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের বইয়ের আরো একটি কবিতা, অর্থাৎ তাহারই পরে মনে কবিতার প্রেক্ষাপট যদি তুমি খেয়াল করো, সেখানেও তুমি প্রকৃতির সাথে মানব মনের সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ দেখতে পাবে। এর পাশাপাশি আমরা এখানে পাবো ষড় ঋতুর বর্ণনা। যেমন এখানে আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্তের বর্ণনা। তবে এই কবিতাটা শুরু হয়েছে বসন্তের বর্ণনা দিয়ে আর শেষ হয়েছে শীতের বর্ণনা দিয়ে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কবিতার প্রথম যে অংশটুকু আছে বা প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে এরকম: প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। তাহলে দেখো একটু, এখানে কবি শুরুই করেছেন বসন্তের বন্দনা দিয়ে বা বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে। নবীন পল্লব, নবীন মানে হচ্ছে নতুন। নবীন মানে কি বলতো? নতুন। পল্লব মানে পাতা। তোমরা নিশ্চয়ই জানো, শীতের রুক্ষতায় প্রকৃতি হয়ে ওঠে পুষ্পশূন্য। আর সেই পুষ্পশূন্য প্রকৃতি সজীবতার আবেশে ভরে ওঠে বসন্তকালে। তাই আমরা বলতে পারি ঋতুর পরিক্রমায় প্রকৃতিতে সজীবতা এবং নতুন পাতা নিয়ে ঋতুরাজ বসন্ত এসে হাজির হয়। ঋতুর পরিক্রমায় মানে কি বলতো? একটা ঋতুর পর তো একটা ঋতুই আমাদের এখানে আসে, অর্থাৎ আমাদের দেশ ষড় ঋতুর দেশ। তাহলে সেই ক্ষেত্রে ঋতুর পরিক্রমায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কবি কার বন্দনা করেছেন? বসন্তের বন্দনা করেছেন। কারণ বসন্তে প্রকৃতি হয়ে ওঠে সজীব, বসন্তে প্রকৃতি হয়ে ওঠে নতুন পাতায় ভরপুর। তাই তো বলা যেতে পারে এইভাবে, শীতের সকল রুক্ষতা নির্মূল হয়ে, কার রুক্ষতা বলতো? শীতের। প্রকৃতি সজীব ও কোমল হয়ে ওঠে। তাহলে এটা হচ্ছে প্রথম অংশটা বা প্রথম লাইনের ব্যাখ্যা। তারপর লাইনটা একটু কঠিন, দেখো সেটা কি বলছে। দুই পক্ষ আগে পাছে। আগে মানে তো হলো সামনে, আর পাছে মানে হলো কি? পিছনে। মধ্যে সমাধব। এখানে দুই পক্ষ বলতে বোঝানো হলো শীত ও গ্রীষ্মকে। তাহলে দুই পক্ষ মানে হচ্ছে দুই ঋতু। কোন কোন ঋতুর কথা বলছে বলতো? একটা শীত আর একটাকে গ্রীষ্ম। তাহলে আগে পাছে, মধ্যে মানে মাঝখানে সুমাধব। মাধব মানে এখানে বসন্তকে বুঝিয়েছে, আর সুমাধব মানে বুঝিয়েছে, শব্দার্থটিকেই পাবেন এই কথাটা, উত্তম বসন্ত ঋতু বা বসন্তকালকে। তাহলে কথাটা এভাবেই তো দাঁড়ায় যে কি, বসন্তের আগে অর্থাৎ পরের ঋতু হচ্ছে কি বলতো? গ্রীষ্ম। আর বসন্তের আগের ঋতু, পিছনের ঋতু, শীত। বিষয়টা এভাবেই দাঁড়াচ্ছে। দুই পক্ষ আগে পাচ্ছে, তো দুই পক্ষ মানে কে বলতো? শীত এবং গ্রীষ্ম। তাহলে বসন্তের পিছনের ঋতু অর্থাৎ আগের ঋতু কে? শীত। পিছনের ঋতু। আর সামনের ঋতু, বসন্তের পরের ঋতু, আগে মানে হচ্ছে পরের ঋতু, সে হচ্ছে কে? গ্রীষ্ম। তাহলে দুই পক্ষ আগে পাচ্ছে, এখানে পাচ্ছে বলতে কাকে বুঝিয়েছে বা কোন ঋতুকে বুঝিয়েছে? সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেব শীত ঋতুর কথা। আর যদি বলে দুই পক্ষ আগে পাচ্ছে, আগে বলতে কোন ঋতুর বর্ণনা হয়েছে? আমরা তখন বলবো কি? গ্রীষ্মের কথা। মধ্যে সমাধব, মাঝখানে বিরাজ করছে বসন্তকাল। বসন্তকালকে কেন সমাধব বলেছে সেটার এক্সপ্লেনেশন আমরা এখানে লিখে রেখেছি। দেখো, খুব সুন্দরভাবে আমরা এখানে জিনিসটাকে প্রেজেন্ট করেছি, তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো। তাতে করে তোমাদের সুবিধা যেটা হবে, পরীক্ষায় এই অংশ থেকে যখন কোনো কিছু লিখতে হবে আমরা পর্যাপ্ত এলিমেন্ট পাবো লেখার জন্য। শীতের করুণ বিদায়ের পরে এবং গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের আগে সজীবতার বার্তা নিয়ে প্রকৃতিতে বসন্ত হাজির হয়। বসন্তকালে প্রকৃতি একটি স্নিগ্ধতার আবেশে ভরে ওঠে, বা একটি স্নিগ্ধ ভাব প্রকৃতিতে বিরাজ করে। স্নিগ্ধ মানে হলো কোমল। স্নিগ্ধ মানে কি?
কোমল ভাব প্রকৃতিতে বিরাজ করে। তাই তো কবি বসন্তকে সুমাধব অর্থাৎ উত্তম বসন্তকাল বলেছেন। তারপরে কি পাচ্ছি আমরা একটু দেখে, মলয়া সমীর। মলয়া সমীর মানে কি জানো? দক্ষিণা বাতাস। মলয়া সমীর মানে কি বলো? দক্ষিণা বাতাস। এই যে এখানে বললাম মলয়া সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস, মলয়া মানে হচ্ছে দক্ষিণা। দেখো, শীতকালে উত্তর দিক থেকে যে শৈত্যপ্রবাহের শুরু হয় সেটা বসন্তে এসে থেমে যায়, বরং বসন্তে দক্ষিণ দিক থেকে বাতাস আসতে থাকে, যে বাতাসটা মানুষের খুবই ভালো লাগে। সেই বাতাসটাকে কবি এখানে মলয়া সমীর বলে উল্লেখ করেছেন। তাহলে এই মলয়া সমীর আমরা বুঝতেই পারছি বসন্তের বার্তা বা ইঙ্গিত বহন করে। হইলা, হইলা মানে কি জানো? হলো। হইলা মানে কি? হলো। তাহলে দক্ষিণের বাতাস হলো কামের পদাতি। শব্দার্থটিকে গেলে আমরা দেখব কামের পদাতি মানে লিখেছে প্রেমের বার্তাবাহক, কিন্তু আমরা পরীক্ষায় প্রেমের বার্তাবাহক কথাটা না লিখে আমরা কথাটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাসে মানব মন কেমন হয়ে ওঠে? সংবেদনশীল হয়ে ওঠে। সংবেদনশীল মানে লিখতে পারো অনুভূতি প্রবণ। শোনো, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই। বিষয়টা হচ্ছে এরকম যে কবিতায় যে শব্দগুলোই দিক না কেন, তোমাকে হুবহু ওই শব্দের বাংলা অর্থ লিখতে হবে এমনটা কখনো টিচার তোমার কাছ থেকে প্রত্যাশা করে না। বরং টিচার প্রত্যাশা করে তোমার কাছ থেকে অংশটা তুমি নিজে বুঝে নিজের ভাষায় সেটাকে উপস্থাপন করতে পারছো কিনা, এটাই আমার মনে হয় বেটার হবে। তাই সেই ক্ষেত্রে তুমি প্রেমের বার্তাবাহক না লিখে তুমি যদি এটা লিখতে পারো তাহলে আরো ভালো হয়, যে কি বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাসে মানব মন অনুভূতি প্রবণ হয়ে ওঠে, মানব মন সংবেদনশীল হয়ে ওঠে, মানব মন আবেগ ঘন হয়ে ওঠে, তখন বিষয়টা আরো ভালো লাগবে। এরপরে কি বলে দেখো, মুকুলিত। মুকুলিত কথাটা আসছে এই শব্দটা থেকে, মুকুল। আমরা আমের মুকুলের কথা কম বেশি সবাই জানি। বসন্তকালে বিভিন্ন গাছে মুকুল আসে, সেটাকে বলছে মুকুলিত। কেমন? কইল। কইল মানে হচ্ছে করিল, আমরা এখানে চলিত রীতিতে বলতে পারি করলো। তবে বৃক্ষ বনস্পতি, বনস্পতি এক ধরনের গাছ যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়। আবারও বলছে যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়, সেই গাছকে আমরা কি বলি? বনস্পতি বলি। বনস্পতি উদ্ভিদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের গাছের কথা। ধরো বট গাছ বা কি অশ্বত্থ গাছ, এই গাছগুলোর কথা। তাহলে আমরা বিষয়টাকে এভাবেই তো বলতে পারি যে বসন্তে গাছপালায় পরাগায়ন হয়, গাছে গাছে নতুন ফুল আসে, গাছে গাছে বিভিন্ন গাছে মুকুল আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মুকুলের বিষয়টা এভাবে প্রেজেন্ট করলাম, উপস্থাপন করলাম, বট অশ্বত্থ সহ বিভিন্ন বনস্পতি গাছে মুকুল আসে। তাই তো কবি বসন্তকে বা বসন্তের দক্ষিণা বাতাসকে প্রেমের বার্তাবাহক বলেছেন। চাইলে তুমি এই লাস্টের অংশটা বাদ দিয়ে উপস্থাপন করতে পারো, সেটা এখানে ফুটে উঠেছে, তাই লাস্টের অংশটাকে বাদ দিতে পারো বা লিখলেও কোনো প্রবলেম নেই, কারণ বইয়ের শব্দার্থটিকে জিনিসটাকে এভাবে উপস্থাপন করা আছে। পরবর্তী অংশে আসো। কুসুমিত কিংশুক সঘন বনলাল। কুসুমিত কিংশুক, কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল, আর কুসুমিত মানে হচ্ছে ফুল যুক্ত হওয়া, মানে ফুল ফোটা বা ফুল আসা। কিংশুক, কিংশুক শব্দের অর্থ হলো পলাশ ফুল। কিংশুক শব্দের অর্থ কি বলতো? পলাশ ফুল। তাহলে বসন্তকালে পলাশ ফুল ফোটে কিভাবে হয়ে, কিভাবে ফোটে? সঘন হয়ে ফোটে, মানে খুব ঘন হয়ে ফোটে। এতে করে বন কেমন হয়ে ওঠে? লাল হয়ে ওঠে। তুমি নিশ্চয়ই জানো পলাশ বলো কৃষ্ণচূড়া বলো, এই ফুলগুলোর রং লাল হয়। এবং এত বেশি ফুল ফোটে গাছের পাতাই দেখা যায় না। সেই কারণে মনে হয় যেন পলাশের বনে আগুন লেগেছে, আগুন রঙা রং ধারণ করে। সেই সময়টাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি কবির ভাষায়, শৈল্পিক দৃষ্টিতে তিনি বা শৈল্পিক ভাষায় তিনি এটাকে উপস্থাপন করেছেন। এবং শুধু যে পলাশ ফুল ফোটে তা নয়, এছাড়া আরো অনেক ফুল ফোটে। সেজন্য বলেছে পুষ্পিত মানে পুষ্পযুক্ত হয়। সুরঙ্গ, সুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে সুন্দর রঙের, মানে বিভিন্ন সুন্দর রঙের
ফুল ফুটে। এখানে মল্লি ফুলের কথা বলেছে, মল্লি ফুল মানে বেলি ফুল। মল্লি ফুল মানে কি বলতো স্যার? বেলি ফুল। বা কেউ কেউ এটাকে মল্লিকা ফুল নামও বলে থাকেন। লবঙ্গ, লবঙ্গ কি জিনিস? আমরা তরকারিতে লবঙ্গ ব্যবহার করি, বা অনেক সময় চা খাওয়ার সময় আমরা লবঙ্গ দিয়ে থাকি। এটা এক ধরনের মশলা। এটা যে গাছে হয়, এটা একটা ফুল হিসেবে হয়। প্রথমে লবঙ্গ গাছে ফুল হয়। কখন ফুল হয়? বসন্তকালে। লবঙ্গ গাছের যে ফুলটা হয় বসন্তকালে, সেটা কিন্তু খুবই লাল রঙের হয়। এই লাল রং বলতে এখানে গুলাল শব্দটা ব্যবহার করেছে। আমরা শব্দার্থটিকে গেলে এই ওয়ার্ডটা পাবো, আবির। ঠিক আছে? আবিরের রং কেমন হয়? লাল হয়। তাহলে বসন্তকালে তুমি নিশ্চয়ই জানো কি ফুল ফোটে? বেলি ফুল ফোটে, মল্লিকা ফুল ফোটে। বসন্তকালে লবঙ্গ গাছেও ফুল ফোটে, একেবারে লাল হয়ে ফোটে, যেন প্রকৃতি আবিরের রঙে সেজে ওঠে। তাই তো কথাটাকে আমরা এভাবে বলেছি, দেখো, বসন্তে প্রকৃতি ফুলে ফুলে নতুন ভাবে সজ্জিত হয়। প্রকৃতি সেজে ওঠে আপন রূপরস গন্ধে। আপন রূপরস গন্ধ মানে হচ্ছে আপন সৌন্দর্য। আপন রূপরস গন্ধ মানে কি বলতো? আপন সৌন্দর্য। এখানে একটা সুন্দর ওয়ার্ড ব্যবহার করলাম, যে কি আপন রূপরস গন্ধে। না লিখে তুমি লিখতে পারো প্রকৃতি সেজে ওঠে আপন সৌন্দর্যে। তবে তুমি লেখাটা যদি সৌন্দর্য শব্দটা না লিখে লিখতে পারো আপন রূপরস গন্ধে, তাহলে বিষয়টা আরো ভালো হয়। বসন্তে কি কি ফুল ফোটে তুমি এখানে লিখে রাখতে পারো। যেমন ধরো আমরা লিখেছি বসন্তে পলাশ ফুল ফোটে। এছাড়া ঘন লাল রঙে পলাশের বন ছেয়ে যায়। তখন বেলি, লবঙ্গ সহ বিভিন্ন গাছে নানা ধরনের ফুল ফোটে, আর প্রকৃতি আবিরের রঙে সজ্জিত হয়ে ওঠে। ওই আবির বলতে এখানে গুলাল শব্দটাকে বুঝানো হয়েছিল। দেখো তারপরে কি বললো, ভ্রমরের ঝংকার, কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ভ্রমর, ভ্রমর বলতে এখানে মৌমাছিকে বোঝাতে পারে বা বোঝানো হয়েছে। শোনো তুমি বিষয়টা। উম প্রকৃতিতে যখন বসন্ত আসে, তুমি তো জানোই যে নানা ধরনের ফুলে প্রকৃতি সেজে ওঠে। আর ফুল মানেই মধু আহরণের বিষয়টা। তাহলে সেই সময় ভ্রমর বা মৌমাছি মধু আহরণের জন্য গাছে গাছে বা ফুলের ডালে ডালে ঘুরে বেড়ায়। তখন সে গুনগুন করে গান করে। তাই যেটা শুনে যুবক মনে একটা আনন্দের শিহরণ বা একটা আনন্দের অনুভূতি ভেসে ওঠে। আর কোকিল কলরব তো বুঝতে পারলে যে কি কোকিলের কুহুতান শুনতে পাই আমরা। সেই কথাটাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, বসন্তে ভ্রমরের বা মৌমাছির গুঞ্জন শুনতে পাওয়া যায়। এছাড়া কোকিলের কুহুতান শুনতে পাওয়া যায়, যেগুলো তরুণ মনে আনন্দের শিহরণ বা শিহরণের বার্তা নিয়ে হাজির হয়। আচ্ছা, নানা পুষ্প মালা গলে। গলে মানে কি জানো? গলায়। গলে মানে কি? গলায়। বড় হর্ষিত। এই হর্ষিত শব্দের অর্থ হলো আনন্দিত। হর্ষিত মানে কি? আনন্দিত। তাহলে বিষয়টা এইভাবে দাঁড়ায় যে প্রকৃতিতে নানা ধরনের ফুল ফোটে, এবং মানুষ কি হয়, গলায় বিভিন্ন মালাও পরিধান করে। অ্যাকচুয়ালি গলায় মালা পরিধান করাটা এভাবেই বোঝাতে পারে যে পুষ্প সাজে সজ্জিত হওয়া। বসন্তে মানুষ পুষ্প সাজে সজ্জিত হয়ে ওঠে, এবং মানুষের মনে কি থাকে? আনন্দ থাকে, কারণ প্রকৃতি একটি সুন্দর রূপ ধারণ করেছে। আমরা আজকের ক্লাসের শুরুতে দেখেছি যে প্রকৃতির সাথে মানব মনের একটা অবিচ্ছেদ্য সম্পর্কের কথা আমরা উদ্দীপকের বিষয়বস্তু আকারে দাঁড় করিয়েছিলাম। যেহেতু প্রকৃতি সুন্দর রূপ ধারণ করছে, মানুষের মনও কি থাকে? আনন্দ থাকে। শুধু তাই নয়, মানুষ বিভিন্ন সুন্দর পোশাক পরিধান করে। আবার অঙ্গে মানে তো বোঝো, কেউ কেউ চন্দন দ্বারাও সজ্জিত হয়। চর্চিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত, অর্থাৎ কেউ কেউ চন্দন দ্বারাও কি হয়? সজ্জিত হয়। চন্দন দ্বারাও কেউ কেউ কি হয়? সজ্জিত হয়। কিভাবে দেখো সেটা? চন্দন দ্বারা কিভাবে সজ্জিত হয়? চন্দন কাঠকে ঘষে একটা পেস্ট তৈরি করা হয়। একটা আহ যে পেস্ট তৈরি করা হচ্ছে, সেই পেস্ট দিয়ে হয়তো কি সাজসজ্জা নিচ্ছে। এক সময় মানুষ এভাবেই সাজতো, বাট এখন মানুষ এভাবে খুব একটা সাজে না। কবি যে সময়ের কথা বলছেন, ওই সময়ে এটা বহুল ব্যবহৃত ছিল। তাহলে কি বলে দেখো, ঋতুরাজ বসন্তের অপরূপ শোভা দেখে, অপরূপ সৌন্দর্য দেখে মানুষ কি হয়? মোহিত হয়, মানুষ মুগ্ধ হয়, মানুষ মোহাবিষ্ট হয়।
এবং তখন মানুষ নতুন সাজে সজ্জিত হতে থাকে। কেউ সজ্জিত হয় নতুন কাপড়ে, কেউ সজ্জিত হয় সুবাসিত চন্দনের দ্বারা, আবার কেউ বা পুষ্পমাল্য দ্বারাও সজ্জিত হয়। এই যে প্রকৃতির রূপ, সেই রূপ মানুষকে বারে বারে আকর্ষণ করে, আকর্ষিত করে, এবং মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে সেই প্রকৃতিরই বন্দনা করে। তাই আমরা কবিতার এই অংশে আজকে প্রকৃতির বন্দনা পাচ্ছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের অংশটুকু, এবং আমরা আজকে ঠিক এই এতটুকু অংশ তোমাদের সাথে আলোচনা করেছি এখান থেকে, ঠিক এতটুকু। এবং এই পুরো অংশটুকুতে আমরা যার বর্ণনা পাচ্ছি সেটা বসন্তের বর্ণনা পাচ্ছি। পরবর্তী অংশে আমরা গ্রীষ্ম এবং বর্ষা সহ অন্যান্য ঋতুর আলোচনা করব। তাহলে আজকে এতটুকুই রাখলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি যতটুকু পড়িয়েছি সে অংশগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।